আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছি ছি ছি, রাত দুপুরে এক ঘরে একটা জোয়ান ছেলে আর একটা যুবতী মেয়ে থাকে কোন আক্কেলে আম্মা? তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে। যেমন নষ্টা চরিত্রের ছিল, মেয়েও ঠিক তেমনই নষ্টা চরিত্রের তৈরি হয়েছে। রাজের মতো ভালো ছেলে দুটো আছে, সে ছেলেকে পর্যন্ত ফাঁসিয়ে এসব নষ্টামতে জড়িয়ে নিল। তারপরও আপনি বলবেন ওর কোনো দোষ নেই আম্মা? ওই একদম ধোয়া তুলসী পাতা। বিয়েবাড়ির এত লোকের সামনে আমার চুলের মুঠি ধরে চিৎকার করে কথাগুলো বলেই থামলো সেজো চাচি। কণ্ঠে ওনার ক্ষোভ আর রাগ। আম্মা অন্য পুরুষের হাত ধরে নতুন সংসার বাঁধার পরে এমন একটা দিনও যায়নি যে আমাকে আম্মার চরিত্র তুলে কথা শোনানো হয়নি। আব্বা তো উঠতে বসতেই রেগে যান আমার উপর। আবার দ্বিতীয় স্ত্রী মানে ছোট আম্মাও যখনই পারেন আমাকে কথা শোনাতে ছাড়েন না। একটু থেকে একটু হলেই সোজা গালে চড় পড়ে। থাকার মধ্যে আছে শুধু দাদি। আমার খাওয়া দাওয়া ঘুমানো থাকা সব দাদির সাথেই। তবে দাদিও যে খুব আদরে আমার মাথায় তুলে রাখেন এমনটাও না। দাদি বেশ কঠোর প্রকৃতির। দাদি ভালোবাসলে তা অল্প প্রকাশ করবেন, কিন্তু রেগে গেলে তা ভয়ানক রূপ ধারণ করে। আর মেহরাজ ভাই হলো আমার কিশোরী বয়সের প্রথম অনুভূতি, আমার প্রথম ভালোবাসা। বুকের ভেতর অনুভূতিরা ডানা ঝাপটালে আমার তার নামটাই সর্বপ্রথম মনে পড়ে। অলস দুপুর বেলায় কিংবা মধ্যরাতে হুটহাট আমি তাকে নিয়েই ভাবি। চঞ্চলতায় মগ্ন থাকা আমি হঠাৎ হঠাৎ এই বিষাদের সাগরে ডুব দিই ওনাকে মনে করেই। ওনার প্রতি একটা ভালো লাগা ছোটবেলা থেকেই ছিল, তবে কৈশোর থেকে যখন বুঝতে শিখেছি ভালো লাগা ভালোবাসা, তখন থেকেই মেহরাজ ভাইয়ার প্রতি আমার আকর্ষণ গাঢ় হলো। ওনার কথা বলা চলাফেরা রাগ সবই ভালো লাগতো, যদিও তা আমি কখনোই প্রকাশ করিনি। তবুও দাদি যেন কিভাবে টের পেয়ে গেল আরো প্রায় 2 বছর আগেই। দাদি প্রথম জানতে পেরেছিলেন মেহরাজ ভাইয়ের প্রতি আমার দুর্বলতার কথাটা। এখন নিশ্চয়ই দাদিও আমায় দোষী ভাবছে। নিশ্চয়ই ভাবছে আমি মেহরাজ ভাইয়ের সাথে খারাপ কোনো কিছু করতে চেয়েছিলাম। দাদির কঠোর রূপ বেশ ভয়ঙ্কর। এই কারণেই দাদিকে আমি ভীষণ ভয় পাই। ভয়ে ভয়ে দাদির দিকে তাকালাম। দাদির কুচকানো গাল যেন রাগে লাল হয়ে আছে। চোখ রাঙিয়ে আমার দিকেই যেন আগুন ঝাড়ছেন উনি। আমি ভয়ে শুকনো ঢোক গিললাম। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়েই বলে উঠলাম, আমি মেহরাজ ভাইকে। বাকিটা আমি আর শেষ করতে পারলাম না। তার আগেই বাম গালে দাদির শক্তপোক্ত হাতের চড় পড়লো। সঙ্গে সঙ্গে গালটা জ্বলে উঠলো। হাত দিয়ে গাল ঘষতে ঘষতেই দাদির দিকে নিষ্প্রভ চাহনিতে তাকিয়ে রইলাম আমি। দাদির ভেতরটা নরম হলেও বাইরেরটা পাথর স্বরূপ। আমি সেই পাথর স্বরূপ রূপটাকে বেশ ভয় পাই। চর খেয়ে যেন এক কথায় আমার মুখ দিয়ে আসলো না আর কোনো কথা। মাথাটা যেন একেবারেই শূন্য হয়ে গেল। বোকার মতো এদিক ওদিক চাইলাম। পায়ের নখ দিয়ে উঠোনের মাটিটাকে খামচে ধরে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কাজ হলো না। কান্নার দম মানলো না আমার। আর সে কান্না দেখেই বোধহয় দাদি আরেক দফা বিরক্ত হলেন। নিজের হাত জোড়া দিয়ে আমার চুলের মুঠি ধরেই সেজো চাচি থেকে ছাড়িয়ে নিলেন। দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, এত রাইতে তোর কি কাম থাকতে পারে ওর লগে? এত বড় একটা ডেঙ্গি মাইয়া হইয়া এত বড় পোলা সহ এক গড়ে কেন থাকবি এত রাইতে? এইসব শিখাইছি তোরে? তোর মা তো তার চরিত্রের জানান দিয়া কুকীর্তি কইরা বেড়াইয়া আমাগ মুখ পোড়াইল। চেয়ারম্যানের পোলার হাত ধইরা রাইতের আন্ধারে ঢ্যাং ঢ্যাং কইরা চইলা গেল। তাই বলা তুইও তোরে যে কষ্ট কইরা ছোট থেকে মানুষ কইলাম তার এই প্রতিদান দিলি তুই? দাদির কথাগুলো শুনেই কান্নার বেগ দ্বিগুণ হলো আমার। মাথা তুলে এক পলক তাকানোর আগেই দাদির হাত থেকে কেউ আমায় টেনে হিচড়ে নিয়ে গেল অন্য পাশটায়। তারপরে বলিষ্ঠ হাতে 2 গালে 2 দাবাং মার্কা চর বসিয়ে দিল। গালটা যেন ভেঙে গেল আমার। ব্যথায় অস্পষ্ট স্বরে কাতরাতেই চোখে পড়লো আব্বার ভয়ঙ্কর চাহনি। আব্বার হাত বেশ শক্তপোক্ত। ছোটবেলায় মা চলে যাওয়ার পর আব্বার হাতে অনেকবার চর খেয়েছি আমি। প্রত্যেকবারই চর মারার পর জ্বর চলে আসতো আমার। সেই জ্বর 1 সপ্তাহের আগে ছাড়তোই না। আমি হতবিহ্বল চাহনি দিয়ে আব্বার দিকে তাকিয়ে থাকার মাঝেই আব্বার রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, বেয়াদব মেয়ে, এসব করে বেড়াচ্ছিস তুই রাত বিরাতে? ছি! কোন অলক্ষণে যে তোর মাকে বিয়ে করেছিলাম তার মাসুল আজ এত বছর পরও আমায় দিতে হচ্ছে। গেছিলই যখন পালিয়ে সাথে করে তুই নামক আবদ্ধ কেউ নিল না কেন?
আমি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম। ততক্ষণে দাদি এসে আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। আমাকে আগলে নিতে নিতে চেঁচিয়ে বলল, আহা আনোয়ার, আমি ওরে শাসন করতেছি দেখোস না? এত বড় মাইয়ার গায়ে হাত তোলার সাহস হয় কি কইরা তোর? ঠোঁট কাটতে রক্ত ঝরতাছে মাইয়াটার। দাদির কথা শুনেই ঠোঁটের কোণে হাত রাখলাম। তরল কিছু অনুভব করে বুঝলাম কেটে গেছে আব্বার চরের আঘাতে। মা পালিয়ে যাওয়ার পর থেকে আব্বা আমাকে তেমন একটা সহ্য করতে পারে না। শুধু আব্বা না, এই বাড়ির কেউ আমায় পছন্দ করে না। মেহেরাজ ভাইও আমায় খুব একটা পছন্দ করেন না। ওনার সাথে পরিচয় সেই ছোটবেলা থেকেই, পাশাপাশি বাড়ি আমাদের। মেহেরাজ ভাইয়ের বাবা মানেই শুধু একটা বোন আছে, নাম মেহরিন। আমি মেহু আপু বলেই ডাকতাম। আপু আমায় বেশ ভালোবাসতো, কিন্তু মেহেরাজ ভাই আমায় কোনো কালেই তেমন একটা পাত্তা দেয়নি। ছোটবেলায় বেহায়ার মতো ওনার আশপাশটায় পড়ে থাকতাম আমি। ওনার সাথে খেলার জন্য কত কান্না করতাম, কিন্তু প্রতিবারই আমায় কোনো না কোনো কিছু একটা বলে বা করে কষ্ট দিয়েছেন উনি। কোনোবার ঝাল তরকারি খাইয়ে, নয়তো কোনোবার উঠোনে রোদে দাঁড় করিয়ে শাস্তি দিতেন। একবার তো কি ভীষণ নির্দয় ভাবে হাতে মেরেছিলেন উনি। বড় হওয়ার পর অবশ্য মেহু আপু, মেহরাজ ভাই কাউকে তেমন কাছ থেকে দেখিনি। মেহরাজ ভাইদের শহরে বিল্ডিংটা তৈরি করার পর ওনারা ওখানেই থাকতেন। মাঝে মাঝে গ্রামে আসতেন, দাদির সাথে ভালো সখ্যতা থাকায় আমাদের বাড়িতেও আসতেন। আসলে এক পলক দেখা হতো, বেশ ওইটুকুই। তারপর যখন থেকে বুঝতে পারলাম মেহরাজ ভাইয়ের প্রতি আমার কোনো এক দুর্বলতা কাজ করে, তখন থেকেই আমি মেহরাজ ভাইয়ের দিকে কখনো মুখ তুলেও তাকাইনি। বরাবরই এড়িয়ে চলেছি। উনি আমাদের বাড়ি আসলে ঘর থেকে বের হতাম না, যাতে ওনার সম্মুখীন না হতে হয়। মেহু আপু ওনাদের বাসায় বারবার যেতে বললেও কখনো যায়নি। ওই একই বাসায় মেহরাজ ভাইও তো থাকেন, তাই। এত এড়িয়ে যাওয়ার পরও 1.5 বছর আগে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটলো। মেহরাজ ভাই কিভাবে যেন আমার ডায়েরিটা হাতে পেয়ে গেল। তারপর কি ভীষণ অপমানটাই না করলেন পুকুর পাড়ে নিয়ে গিয়ে। আমি যে ওনার যোগ্য না তা ওনার প্রত্যেকটা কথায় পড়তে পড়তে বুঝিয়ে দিলেন আমায়। শুধু এইটুকুতেই থেমেছিলেন না, শাস্তিস্বরূপ কাচের টুকরোর উপর হেঁটে পা জোড়া রক্তাক্ত করতে হয়েছিল আমায়। আমার অপরাধ ছিল ওনার প্রতি আমার অনুভূতিগুলো আমার ডায়েরির পাতায় জড়ো করেছিলাম। যখন কাচের টুকরোগুলো পায়ের চামড়া ভেদ করে পুকুরের সিঁড়িটা রক্তাক্ত করছিল, তখন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। যন্ত্রণায় শরীরের শিরা উপশিরা কাতরে উঠছিল। কিন্তু উনি আমার এই কষ্টে একটুও কষ্ট পেলেন না। ওনার মুখে আমি পৈশাচিক অনুভূতি দেখেছিলাম। সেই দিনের পর আমি মেহরাজ ভাইকে চরম রকমের ঘৃণা করি। মানুষটার নাম শুনলেই ঘৃণায় নিংড়ে উঠে আমার মন। রন্ধ্রে রন্ধ্রে এক বিষাক্ত অনুভূতি কাজ করে। আর সেই ঘৃণাটা এখন আরো বেশি জলজান্ত হয়ে উঠল। এই মুহূর্তে যা যা ঘটছে সবকিছুর জন্য তো উনিই দায়ী, অথচ ওনার উপর একটা বারও কোনো কথা উঠলো না। এতে যে আমার কোনো দোষ নেই উনি একটা বারও তা বলে গেলেন না। একটা মেয়ের চরিত্রে কলঙ্ক লাগিয়ে উনি ওনার প্রেমিকার রাগ ভাঙাতে চলে গেলেন। কি ভীষণ নির্দয় মানুষ উনি। আজ নিশ্চয়ই আম্মা থাকলে এমন কিছুই হতো না। আম্মা থাকলে সবাই আমাকে পছন্দ করতো, মেহরাজ ভাইও হয়তো পছন্দ করতো। আমার চরিত্র নিয়েও প্রশ্ন উঠতো না। আব্বা আমায় এইভাবে মারতেন না। তবে আব্বা আমায় মারুক, পিটুক, আব্বার প্রতি আমার কোনো কালে কোনো অভিযোগ নেই। আমার সকল অভিযোগ আমার আম্মার প্রতি। হয়তো গরিব ছিলাম আমরা, কিন্তু কোনো কিছুরই তো অভাব ছিল না। কেন মা আমাকে আর মিথিকে একা ছেড়ে পালিয়ে গেল? এর সকল দায়ভার কি শুধুই আমার? এই যে সারা জীবন সবাই আমার মায়ের কথা শোনালো আমায়। মায়ের চলে যাওয়ার কারণটা কি আমিই ছিলাম? আম্মা কেন আমাকে সকলের চোখের বাড়ি করে চলে গেল? কেন? আমার ভাবনার মাঝে আব্বা আবারও তেড়ে এলেন আমায় মারতে। এবার হাতে একটা বাঁশের মতো লাঠি। আমি আঁতকে উঠলাম। ভয়ে গুটি গুটি মেরে দাদির আঁচলটা খামচে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। আব্বার আগে কাঁপতে কাঁপতে যেন লাঠিটা দিয়ে মেরে উঠবেন আমায়। সেজো চাচা আর ছোট চাচা ধরে বেঁধেও আব্বাকে আটকাতে পারলো না যেন। আব্বা তেড়ে আরো দুপায়ে এগোতেই দাদি আমার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর হনহন করে ঘর থেকে বের হয়ে বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি দম ফেললাম। দরজার ওপাশ থেকে শোনা গেল আব্বার ক্ষিপ্র গলা, ওর চরিত্রহীন মায়ের মতোই তৈরি হয়েছে আম্মা। এরপর শাসন করবো না বলছেন? সারা জীবন খাইয়ে পড়ে একটা কালসাপ পুষে এসেছি। ভাগ্যিস আজ বাড়ির কেউ দেখলো ব্যাপারটা, নয়তো জানতামই না বেয়াদব মেয়ে কিসব করে বেড়াচ্ছে। ইচ্ছে করছে জুতো দিয়ে পিটিয়ে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। দাদিও বলে উঠল কর্কশ গলায়, চুপ কর আনোয়ার, ও তোর মাইয়া হয়। দাদির কথা শেষ হতেই শোনা গেল ছোট আম্মার গলা,
ছোট আম্মা যেন এরই অপেক্ষাতেই ছিল এতক্ষণ। অবশেষে সুযোগ পেয়ে মুখটা খুলেই ফেললেন। তা আপনার গুণধর নাতনি বুঝি খুব একটা সাধু কাজ করেছে আম্মা? আপনি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। আপনার জন্যই আজ এই মেয়েটা এমন কুকীর্তির করার সাহস পেয়েছে, বুঝলেন? শেষে মুক্ত পূর্বেই আমাদের। দেখো মেজবু, তোমার লগে তো জুতিরে নিয়ে কোনো কথা কইতাছি না। যাক, যাও ঘরে যাও, হক গলে ঘটনা কি ঘটছে না ঘটছে তা নিয়া কালকাই কথা হইব। এখন এইখানে হক গলে নাই, হক গলের সামনেই কথা হইব। সেজ বউ সত্য কইছে কিনা তারও তো ঠিক নাই, তাই কইতাছি যাও, কালকাই কথা হইব এই নিয়া। দাদির শেষের কথাগুলো যেন সেজ চাচি বড্ড দুঃখ পেলেন। গলা নিচু করেই বললেন, সে কি আম্মা, আমি মিথ্যে কথা বলবো এই ব্যাপারে? ওকে কি আমি ছোট থেকে বড় করিনি? মেয়ের মতো দেখিনি? ওর চরিত্রে দোষ দিয়ে আমার লাভ কি? তা আমি কেমনে জানো? রাত দুপুরে এমনে চিৎকার দিয়ে এতগুলা মানুষের কথাটা জানাইয়া লাভ কি হইছে তোমার? মাইয়ার মতো দেখলে তো তুমি এই কাম করতা না। যাও ঘরে যাও, ঘুমাও। তারপর আর কেউ দাঁড়ালো না, সবাই যার যার মতো ঘরে চলে গেল। আমি একটা তপ্ত শ্বাস ফেললাম। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই জীবনের শেষ হবে কবে? আজ আরমান ভাইয়ের হলুদ ছিল। আরমান ভাই আমার ফুপাতো ভাই। ফুপা মারা যাওয়ার পর থেকে ফুপু আর আরমান ভাই এখানেই থাকেন। আরমান ভাইয়ের হলুদের অনুষ্ঠানের আয়োজন বাড়ির সামনে খালি জায়গাটায় করা হয়েছে। বেশ বড় সড়ো খোলামেলা জায়গা। এখানেও এখনো সবাই সেখানেই হই হুল্লোড়ে মেতে আছে। আমার এইসব হই হুল্লোড় একদমই ভালো লাগে না। তবুও ভাই বোনদের চাপে পড়ে একটা বাসন্তী রাঙা শাড়ি পরে উপস্থিত হতে হলো সেখানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই কোনো রকমে তাদের বুঝিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে তখন চাচি, ফুপু সহ কয়েকজন মুরব্বিও ছিল। আমি কলে গিয়ে মুখ চোখ ধুয়ে দাদির ঘরে গেলাম। দাদির ঘরটা টিনের, মাটির মেঝে, ভীষণ স্যাঁতসেঁতে। আসবাবপত্র বলতে 2 রুমের 2টো খাট, একটা কাঠের আলমারি, একটা কাপড় রাখার আলনা, একটা পড়ার টেবিল আর 2টা কাঠের পুরনো চেয়ার। ঘরটায় এক রুমে আমি আর অন্য রুমে দাদি থাকেন। পাশ দিয়ে চালা দেয়া রান্নাঘর। ব্যাস, এই হলো আমার আর দাদির ছোট্ট খাটো সংসার। আমি 2 পা বাড়িয়ে আমার রুমে উঁকি দিলাম। ফুপু সহ আরো বেশ কয়েকজন জড়সড় হয়ে বসে আড্ডা দিচ্ছে। ধীর পায়ে দাদির রুমে গেলাম আমি। দাদির রুমে ছিটকিনিটা নষ্ট, দরজা লাগানো যায় না। ঘরে শুধু আমি আর দাদি থাকি বলে ছিটকিনি লাগানোর প্রয়োজনও পড়েনি এতদিন। আমি দরজাটা ভিড়িয়ে ফ্যানের সুইচ দিলাম। মাথা ব্যথা আর শাড়ি পরার অস্বস্তিতে বিরক্তি লাগছিল। দাদির রুমটা ফাঁকা দেখে তৃপ্তি পেলাম। ক্লান্ত শরীরটা ধপ করে মেলে দিলাম দাদির স্যাঁতসেঁতে বিছানায়। ঘুমে চোখ জোড়া লেগে আসবে, ঠিক সেই মুহূর্তে মনে হলো শাড়ি খুলে জামা পরা উচিত। সবাই এমনিতেও হলুদের অনুষ্ঠানে, কেই বা আসবে এখানে? এই ভাবনা মাথায় নিয়ে দাদির রুমে আলনা থেকে জামাটা নিলাম। তারপর একে একে ব্লাউজ থেকে সেফটি পিন গুলো খুলে ফেলতেই আঁচলটা গড়িয়ে পড়লো মাটির মেঝেতে। হাত দিয়ে কুচিগুলো খুলবো, ঠিক সেই সময় বিদ্যুৎ চলে গেল। আমি কপাল কুঁচকে বিরক্ত হলাম। গ্রামের বাড়ি দিনে 14 বার বিদ্যুৎ যাওয়া আসা করে। এগুলো দেখতে দেখতে বিরক্ত হওয়া নিত্যদিনের ঘটনা এটা। অন্ধকারে 2 পা হেঁটে টেবিলের ড্রয়ারে কিছুক্ষণ মোমবাতি খোঁজার চেষ্টা করলাম। কি আশ্চর্য, একটা মোমবাতিও নেই আজ। আবারও উল্টো দিক ঘুরে 2 পা হাঁটবো, তার আগে কেউ একজন তীব্র আলো ফেললো আমার চোখে। তৎক্ষণাৎ চোখ কুচকে এলো আমার। আলোটা আমার দিকে থাকায় লোকটাকে তাও বুঝলাম না। কিছু একটা বলতে যাব, ঠিক তখনই লোকটা তার মোবাইলের আলো নিভিয়ে ফেললো। অপ্রস্তুত গলায় বলল, বোধ বুদ্ধি কিছু আছে তোর মাথায়? রুমের দরজা লাগাসনি কেন? আশ্চর্য! দাদির জন্য পানের বাটা নিতে বলল চাচি। পানের বাটা কোথায় আছে দেখ তো। সামান্তা আসবে, ওকে দিস। আমি থমকে গেলাম। এটা মেহরাজ ভাইয়ের কণ্ঠ। উনি এইখানে এই মুহূর্তে আসবে বা আসতে পারে আমি কল্পনাও করিনি কখনো। আমার বুকে যে আঁচল নেই তা বুঝতে পেরে মুহূর্তেই নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হলো। ঘন অন্ধকারে আঁচলটা কোনো রকমে খুঁজে টেনে টুনে পড়বো, তার আগেই মেহরাজ ভাই ঠাস করে পড়লেন আমার উপর। আকস্মিক ধাক্কা, আমি সামলায় উঠতে পারলাম না। মেহরাজ ভাইয়ের শরীরের ধাক্কায় আমি সহ পড়ে গেলাম মাটির মেঝেতে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে আবারও কেউ আলো ছুড়লো আর বলতে লাগলো, রাজ,
জ্যোতি তো আছে মনে হয় রুমে, ওকে বললেই তো হয়। পানের বাটা কোথায় আছে ও তো জানে। মেয়েটা কোনো কাজের না, কি যে করে কি জানি। আম্মা এই মেয়েটারে শুধু শুধু। বাকিটুকু বলার আগে সেজ চাচি আমাকে আর মেহরাজ ভাইকে এই অবস্থায় লক্ষ্য করলেন। তারপরই চিৎকার দিয়ে সবাইকে ডাকতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় আমি থম মেরে গেলাম, কিছু বোধগম্য হলো না আমার। পর মুহূর্তেই চাচি যখন সবাইকে ঘটনার বর্ণনা বলতে লাগলো, অপমানে আমার শিরা উপশিরা জ্বলে উঠলো, ঘৃণ্য অনুভূতিতে মন নেংড়ে উঠলো আমার। আর ঠিক তখনই সামান্তাপু এসে হাজির হলেন। সামান্তাপু মেহরাজ ভাইয়ের চাচাতো বোন, আর বলা যায় আবার তার প্রেমিকাও। 4 বছরের সম্পর্ক ওনাদের, এতদিনের ভালোবাসার মানুষ, এতদিনের প্রণয়ে। সেই মানুষটা সম্পর্কেই এমন ধারণা শোনার পর সামান্তাপু নিজেকে সামলাতে পারল না। শত হোক নিজের প্রেমিক অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, এই কথাটা মানা যায় না। কান্না করতে করতে ওনার অবস্থা খারাপের দিকে গেল। এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন।